আসসালামু আলাইকুম। ফুলতার কেএম হাই স্কুল অনলাইন কার্যক্রমে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শিক্ষার্থীরা, তোমাদের প্রত্যেকে জানা উচিত যে কোনো দেশে সমগ্র এলাকার 25% প্রাকৃতিক বন থাকাটা আদর্শ অবস্থা। সরকারি হিসেব মতে বাংলাদেশের 17% এলাকায় প্রাকৃতিক বন রয়েছে। বনকে রক্ষা করা ও নতুন বন সৃষ্টি করা এখন সময়ের দাবি। আর তাই তো বসতবাড়ির চারপাশে নানা রকম গাছপালা লাগানো হয়। এর ফলে বাড়িতে নয়নাভরা মনোরম পরিবেশ সৃষ্টি হয়। এরকম পরিবেশে দেহ ও মন সুস্থ থাকে। এখন বর্ষাকাল, গাছ লাগানোর উপযুক্ত সময়। আজ আমি ক্লাস নিব ষষ্ঠ শ্রেণীর 6ষ্ঠ অধ্যায়ের বনায়নের পাঠ 7-8। আজকের পাঠে সবাইকে স্বাগত। পাঠ 7, বসতবাড়ির আঙ্গিনায় বৃক্ষরোপণের নিয়মাবলী। বসতবাড়িতে সাধারণত আম, কাঁঠাল, নারিকেল, সুপারি, পেয়ারা ও কুল গাছ লাগানো হয়। এই যে ছবিটি দেখতে পাচ্ছ, পেছনে নারিকেল, সুপারি, আম, কাঁঠাল এগুলো বসতবাড়ি থেকে একটু দূরে লাগানো হয়। বসতবাড়ির সামনে সবজি বাগান, লাউ, শিম, লাউ, শিম, যে মাচান দেখতে পাচ্ছ, লাউ, শিম এবং সবজি, লাল শাক, পুঁই শাক, পালং শাক প্রভৃতি শাকসবজি লাগানো হয়। বেগুন, মরিচ। বসতবাড়ির আঙ্গিনায় একসাথে এখন পিছনে বৃক্ষ, সামনে বাগান, শাকসবজির বাগান, ফুলের বাগান। বসতবাড়িতে গাছ লাগানোর সময় যে সকল বিষয় লক্ষ্য রাখতে হবে সেগুলো হচ্ছে, বসতবাড়ি একটু দূরে বড় গাছগুলো লাগাতে হবে, যাতে গাছের মরা ঢাল ও পাতা ঝরে বসতবাড়ির টিনের চালা ও ছাদের ক্ষতি করতে না পারে। বাড়িতে আলো বাতাস প্রবেশ করতে পারে, সেজন্য যাতে অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। ঝড় তুফানে গাছপালা ভেঙে পড়ে যেন জীবন হানি করতে না পারে। গাছপালা যেন বসতবাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে, মনোরম পরিবেশ সৃষ্টি করে, সেদিকে খেয়াল রেখে গাছপালা লাগাতে হবে। রোপণের নিয়মাবলী গুলো আমরা, বসতবাড়ির বৃক্ষরোপণের বিভিন্ন নিয়মাবলী গুলো আমরা এক এক করে জানবো এখন। বসতবাড়িতে পূর্ব ও দক্ষিণ দিকে ছোট ও মাঝারি আকারের গাছ লাগানো হয়। ছোট ও মাঝারি আকারের গাছ যেমন আতা বা শরীফা, পেয়ারা, জবা এবং মেহেদি গাছ লাগানো হয়। কারণ দক্ষিণ ও পূর্ব দিক থেকে বাড়িতে যাতে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করতে পারে, এই জন্য ছোট মাঝারি গাছ লাগানো হয়। বসতবাড়ির দক্ষিণ পশ্চিম ও পশ্চিম দিকে শক্ত ও পাতা ছড়া গাছ লাগানো হয়, যেমন সুপারি, নারিকেল, শিশু এবং সেগুন গাছ লাগানো হয়। এই শক্ত পাতা ঝরা গাছ লাগানো হয় যাতে করে এই গাছের ঢালপালা শীতকালে পাতা ঝরে যায়, ফলে বাড়িতে পর্যাপ্ত রোদ আসতে পারে। বসতবাড়ির উত্তর পশ্চিম ও উত্তর পূর্ব দিকে সব রকমের গাছ লাগানো যায়, যেমন আম, কাঁঠাল, জাম, মেহগনি এবং কড়ই গাছ বাড়ির
উত্তর ও পশ্চিম দিকে ফাঁকা জায়গায় বেশি থাকলে বাঁশ লাগানো যেতে পারে। গ্রামীণ পরিবেশে বাঁশের যথেষ্ট কদর রয়েছে, উত্তর পশ্চিম দিকে বাঁশ লাগানো যেতে পারে। এছাড়াও বাড়ির পূর্ব ও দক্ষিণ দিকে বিভিন্ন শাকসবজি চাষ করা যেতে পারে, যেমন ধুন্দল, মেটে আলু, শিম, ঝিঙ্গা, গোলমরিচ ইত্যাদি লতানো উদ্ভিদ মাঝারি উচ্চতার গাছ জন্মানো যায়। তাছাড়া বাড়ির ছায়াযুক্ত স্থানে আদা, হলুদ এবং মানকচু চাষ করা যেতে পারে। আমরা এবার একটা নকশার মাধ্যমে এটা দেখি। আমরা একটা নকশার মাধ্যমে দেখি একটা বসত বাড়ির বৃক্ষরোপণের নকশাটা ঠিক এরকম। উত্তর দিকে সব রকমের গাছ, দক্ষিণ দিকে ছোট মাঝারি গাছ, উত্তর পূর্ব দিকে সব রকমের গাছ এবং দক্ষিণ পূর্ব দিকে ছোট মাঝারি গাছ, পশ্চিম দিকে শক্ত ও পাতা ঝরা গাছ, দক্ষিণ পশ্চিম দিকেও শক্ত পাতা ঝরা গাছ, আবার উত্তর পশ্চিম দিকে সব রকমের গাছ লাগানো হয়। এবার একটা একক কাজ নিয়ে নাও, একক কাজ ঝটপট করে ফেলো তো দেখি। তোমার বসত বাড়ির আঙ্গিনায় যেসব গাছপালা আছে তার একটা তালিকা উপস্থাপন করো। এবার আসছি আমরা পার্ট 8। বসত বাড়ির আঙ্গিনায় বৃক্ষরোপণ ও পরিচর্যা। বসত বাড়ির আঙ্গিনায় বৃক্ষরোপণ করতে হলে প্রথমেই গর্তের আকার হবে 50 সেন্টিমিটার ইন্টু 50 সেন্টিমিটার ইন্টু 50 সেন্টিমিটার। গর্তের মাটির সঙ্গে 10 কেজি গোবর সার, 50 গ্রাম এনপি সার এবং 50 গ্রাম টিএসপি সার ভালো করে মেশাতে হবে। সার মেশানো মাটি গর্তে কমপক্ষে 1 মাস রেখে দিতে হবে। 1 মাস পরে যখন মৌসুমী বৃষ্টি শুরু হবে তখন ভালো নার্সারি থেকে চারা সংগ্রহ করে রোপণ করতে হবে। পলিব্যাগে উৎপাদিত চারা রোপণের ধাপগুলো চিত্রে দেখানো হলো। পলিব্যাগে চারা রোপণের সময় চারা লাগানোর সময় প্রয়োজনীয় কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। সতর্কতার সাথে পলিব্যাগটি ধরে একটি ধারালো ব্লেড বা ছুরি দিয়ে পলিব্যাগটি কেটে অপসারণ করতে হবে। খেয়াল রাখতে হবে চারার গোড়া মাটি যেন ভেঙে না পড়ে। চিত্রের মতো করে চারাটি সাবধানে গর্তে বসিয়ে মাটি দিয়ে চারিদিকে ফাঁকা অংশ কেটে ভরাট করে দিতে হবে। লাগানোর সময় চারটির সবুজ অংশ যাতে মাটিতে ঢেকে না যায় সেই বিষয়ে সতর্ক থাকতে হবে। চারার গোড়ার মাটি একটু উঁচু করে দিতে হবে যাতে গোড়ার পানি জমতে না পারে। চারার গোড়ায় একটু উঁচু করে দিতে হবে যাতে চারার গোড়ায় পানি জমতে না পারে। চারার গোড়ার মাটি একটু উঁচু করে দিতে হবে যাতে গোড়ায় পানি জমতে না পারে। পলিব্যাগে উৎপাদিত চারা রোপণের বিভিন্ন ধাপ। চারার পরিচর্যা। পলিব্যাগের চারা পরিচর্যা করতে হলে
চারার গোড়ায় আগাছা নিয়মিত পরিষ্কার করতে হবে। চারার গোড়ায় আগাছা নিয়মিত পরিষ্কার করতে হবে। শীতকালে মাটির রস ধরে রাখার ব্যবস্থা করতে হবে। এই জন্য চারার গোড়া খড়কুটা বিছিয়ে মালচিং করতে হবে। শুষ্ক মৌসুমে বিকেলে নিয়মিত পানি সেচ করতে হবে। চারার গোড়ায় মালচিং এর ব্যবস্থা করতে হবে। খড়কুটা বিছিয়ে মালচিং এর ব্যবস্থা করতে হবে। শুষ্ক মৌসুমে পানি সেচ দিতে হবে, নিয়মিত পানি সেচ দিতে হবে। বাউনির ব্যবস্থা করতে হবে যাতে বাতাসে ঝরে না পড়ে, যাতে বাতাসে এটা ঢলে না পড়ে। চারার বৃদ্ধি ভালো না হলে ৩-৪ মাস পর এর সার প্রয়োগ করতে হবে। চারা প্রতি 50 গ্রাম ইউরিয়া সার দিতে হবে। চারার গোড়া থেকে 12 থেকে 15 সেন্টিমিটার দূরে চারার চারিদিকে শক্ত কাঠি দিয়ে 8-10টি গর্ত করে দিতে হবে। এই গর্ত সময় 50 গ্রাম ইউরিয়া সার সমান ভাগ করে দিতে হবে। এভাবে সার প্রয়োগ করাকে ডিবলিং পদ্ধতি বলে। তাহলে অদূরে গর্ত করে সার প্রয়োগ করাকে ডিবলিং পদ্ধতি বলে। মাটি শুকনো থাকলে সার দেওয়ার পর যথেষ্ট পরিমাণ পানি দিতে হবে। পানি দিয়ে গাছের গোড়া ভিজিয়ে দিতে হবে। প্রতি বছর বর্ষার শুরুতে একবার, বর্ষার শেষে একবার সার প্রয়োগ করা যেতে পারে। প্রতিবার ইউরিয়া 75 গ্রাম, টিএসপি 50 গ্রাম এবং এমপি 50 গ্রাম করে ডিবলিং পদ্ধতিতে চারার গোড়ায় সার প্রয়োগ করতে হবে। চারা রোপণের পরের 3 বছর এভাবে সার প্রয়োগের প্রয়োজন হতে পারে। তাহলে আমরা চারার গোড়ায় কি পদ্ধতির সার প্রয়োগ করব? ডিবলিং পদ্ধতিতে। ডিবলিং পদ্ধতিটা কি? চারার গোড়া হতে দূরে গর্ত করে সেখানে সার প্রয়োগ করাকে ডিবলিং পদ্ধতি বলে। চারাকে গবাদি পশু এবং ছোট বাচ্চার হাত থেকে রক্ষা করার জন্য ঘেরা বেড়ার ব্যবস্থা করতে হবে। বাড়ির কাজটা নিয়ে নাও। বসত বাড়িতে গাছপালা লাগানোর সময় কি নিয়ম মানতে হয় তা আলোচনা করে দেখো। মালচিং কি? কেন মালচিং করা হয়? ডিবলিং পদ্ধতি কি? বাড়ির দক্ষিণ ও পূর্ব দিকে কোন গাছ লাগানো হয়? পাতাঝরা বৃক্ষ কাকে বলে? শেষ করার আগে চলো আমরা সবাই অঙ্গীকারবদ্ধ হই, নিজ বাড়ির আঙ্গিনায় একটি হলেও গাছ লাগাই, পরিবেশ বাঁচাই। সবুজ গাছ, সবুজ প্রাণ, সবুজ দেশ, সবুজ বনে বাঁচিয়ে রাখবে এই বিশ্ব পরিবেশ। এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। আবারও সবাইকে বর্ষাকালীন কদম ফুলের শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করে শেষ করছি। আল্লাহ হাফিজ।